আজকের জনলোক আড্ডায় আজকের আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নুজাত চৌধুরী, যিনি একজন চিকিৎসক এবং তার পরিচয় আমরা আরো জানি। তিনি আমাদেরই গর্ব এবং শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরীর কন্যা। তাছাড়াও নুজাত আপা তিনি বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। তিনি সামাজিক অ্যাক্টিভিটিস, সামাজিক কার্যক্রমের সাথে আমরা সবসময় তাকে সক্রিয় আমরা পেয়েছি এবং পেয়ে থাকি, বিশেষ করে মুক্তিযুদ্ধের প্রশ্নে, সাম্প্রদায়িক প্রশ্নে। যার কারণে আজকের এই আড্ডায় তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আজকের এই আড্ডা সঞ্চালনের দায়িত্ব পালন করবেন আমাদের আরেক বন্ধু এবং যিনি সাংবাদিক ও গবেষক ডক্টর সঞ্জীব রায়। এছাড়াও আমাদের এই সংগঠনের সারা দেশের শাখা কমিটির নেতৃবৃন্দ, শাখার নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, দেশের বাইরেও প্রবাসী যারা এই অনুষ্ঠান দেখছেন, দেশের বাইরের বন্ধুরা এবং দর্শক বৃন্দ, সকলকে আমি জনলোকের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আজকের এই আলোচনাটা শুরু করছি। একদিকে আমরা একটি সংকট পার করছি, যেটা করোনা, যারা আমাদের সরাসরি আমাদের সাথে মানুষের যে সম্পৃক্ততা, যে যোগাযোগটা ছিল, সেটা বন্ধ হয়ে আছে। অনেকটা আতঙ্ক কাটলেও এখন এই শীতকালীন যে একটি ঢেউ বলা হচ্ছে, সেটার আতঙ্কে আমরা আছি। আমরা প্রায় 1 বছর হতে চলছে যে আমরা গত ফেব্রুয়ারি থেকে বিশেষ করে আমরা ঘরবন্দি। আমরা স্বাভাবিকভাবে এই যে অনুষ্ঠানটা আমরা সরাসরি করতে পারতাম একটা হাউসে, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। মূলত আমরা একটি করোনা ভাইরাসের মতো একটি ভাইরাসের মোকাবেলায় রয়েছি। সে কারণে আমরা জনলোক একটি অসাম্প্রদায়িক চেতনার সংগঠন। জনলোকের মূল স্লোগানেই মানবিক চেতনায় সামাজিক মুক্তি। আমরা অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় মানুষকে, সমাজকে সচেতন করার মূল যে আমাদের লক্ষ্য, এবং সচেতন করারই আমরা চেষ্টা করি। এটা হলো আমাদের মূলত জনলোকের মূল আসলে অ্যাক্টিভিটিস। এখানে মানুষকে সচেতন করা খুবই জরুরি। এই পরিস্থিতির মধ্যেই এই বিজয়ের মাসে আজকের আমাদেরকে একটু মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে দিয়েছে এই ধর্মান্ধ রাজনীতি ব্যবসায়ীরা, আমরা যাদেরকে বলি মৌলবাদ। এই মৌলবাদ গোষ্ঠী আজকে আমাদের চেতনাকে, আমাদের অস্তিত্বকে নিয়েই তারা প্রশ্ন ছুড়ে দিয়েছে। এই ভাস্কর্য ভাঙ্গা ভাস্কর্য থাকতে পারবে কি থাকতে হবে না, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার বিপরীতে দাঁড়িয়ে তারা আজকের বাংলাদেশকে একটি আফগানিস্তানের কাজে একটি মৌলবাদী রাষ্ট্র পরিণত করার যত ধরনের ষড়যন্ত্র, যত ধরনের চেষ্টা, সেটি তারা আজকের হেফাজতের ব্যানারে শাপলা চত্বরে জমায়েত হয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে। আমি এইটুকুই বলবো, আজকের এই জনলোক আড্ডায় আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই আড্ডার মূল আলোচনা এবং সঞ্চালনার জন্য আমি ডক্টর সঞ্জীব রায়কে আহ্বান রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম সুজন, আপনাকে ধন্যবাদ। স্বাগত আপা, অধ্যাপক ডাক্তার নুজাত চৌধুরী আপা, আপনাকে। আমরা আলোচনার শুরুতেই জনাব রফিকুল ইসলাম সুজন আসলে বলেছেন আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যদি এই মুহূর্তে আমরা বাংলাদেশকে দেখতে চাই, তাহলে স্বাভাবিকভাবেই উনি দুটি বিষয়কে বলেছেন। করোনা ভাইরাস বিশ্ব জুড়ে একটি প্যান্ডেমিক এবং বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি পার হচ্ছে, শুধুমাত্র তথাকথিত রাজনীতি নয়, বরং আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা এবং বিজয়ের মাসে যে সংকটটি, যে ভাস্কর্য, মূর্তি, এবং আজকে যদি সোশ্যাল মিডিয়ার কথা আমরা বলি, আমরা বলতে পারি যে সোশ্যাল মিডিয়া ইজ ফ্লাডেড বাই অল দিস ডিবেটস। তো ওই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমরা শুরু এভাবে করতে চাই আপা, যে এই ভাস্কর্য মূর্তির বিতর্কে দাঁড়িয়ে বাংলাদেশের বিজয়ের এই মাসে আপনি আসলে শুধুমাত্র কি মানে ধর্ম ভিত্তিক রাজনীতি, নাকি আসলে সামাজিক ভাবে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে, সেই প্রশ্ন দিতে আপনাকে নিয়ে যায়, আপনি যদি এই জায়গা থেকে শুরু করতে চান। না, অবশ্যই প্রশ্নটা কিন্তু সামগ্রিক, শুধু একটি মূর্তি বা ভাস্কর্যের বিতর্ক নয়, শুধু সাম্প্রদায়িক রাজনীতি নয়। অবশ্যই সাম্প্রদায়িক রাজনীতি এটার একটা বড় ইস্যু, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষদের জাতি পরিচয় ধরে টান দেয়া। বিষয়টা হচ্ছে কিন্তু আসলে আমি যেভাবে দেখছি আমি সেটা বলতে চাই। প্রথমত বলতে চাই যে যারা মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য বলে ভাস্কর্যকে না ভাঙাটাকে ভাঙার কথা বলছেন, আমাদের পক্ষের অনেকেই বলছেন, তারা কিন্তু ভুল বলছেন। তার মানে কি,
যে মূর্তি ভাঙা যায়, তার মানে হচ্ছে যদি একজন প্রতিমা বানান সেটা ভাঙা যায়, যদি কেউ চার্চে জিসাস ক্রাইস্টের একটা ক্রস রাখেন সেটা ভাঙা যায়, আমরা কি সেটা বলছি? আমরা কিন্তু সেটা তাহলে ভুল যুক্তি হচ্ছে, ভুল ব্যাখ্যা হচ্ছে। বিষয়টা কিন্তু আসলে মূর্তি বা ভাস্কর্যের দিকে নয়, বিষয়টা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি এবং আরো বড় করে দেখতে হলে আমাদের জাতি পরিচয়ের। আমরা শুধু এই ভাস্কর্যে আমরা খুবই খুবই তাদের আস্পর্ধায় আমরা মানে ক্ষুব্ধ হচ্ছি, বিচলিত হচ্ছি, কিন্তু এই গোষ্ঠীটা সেই ভাস্কর্য যে মানুষটি তার বুকে কি বুলেট হানেনি? তাকে তো হত্যাই করেছে এই সাম্প্রদায়িক গোষ্ঠী এবং তাদের আন্তর্জাতিক ষড়যন্ত্র সহযোগী যারা, তারাই তো হত্যা করেছে তাকে, তারা হত্যা করেছে আমাদের বাবাদেরকে। পাকিস্তান নামক একটি সাম্প্রদায়িক একটা ভ্রান্ত দ্বিজাতি তত্ত্বের সাম্প্রদায়িক দেশের হয়ে 30 লাখ মানুষকে শহীদ করেছে কারা? এই সাম্প্রদায়িক গোষ্ঠী। এই সাম্প্রদায়িক গোষ্ঠী কিন্তু বরাবর আমাদের রাজনীতিতে বিস্ফোরা, এবং সেটাই কিন্তু এখন একটা মহিরুহের আকার ধারণ করেছে। প্রশ্নটা কিন্তু শুধু মূর্তি বা ভাস্কর্যের নয়, প্রশ্নটা শুধুমাত্র সাম্প্রদায়িক রাজনীতিও নয়। বিষয়টা যেটা সেটা হচ্ছে আমরা একদিকে সবচেয়ে বড় কথাটি আমরা মানুষ, বঙ্গবন্ধু কি বলেছেন, আমরা মানুষ, আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান। সেরকম একজন মানুষ বাঙালি হিন্দু, একজন মানুষ বাঙালি খ্রিস্টান, একজন মানুষ পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর, এবং সে হয়তো তার নিজস্ব ধর্ম পালন করে। সুতরাং আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছি একটি দেশ যেখানে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, নাগরিকরা রাষ্ট্রের কাছে সকলে সমান বলে প্রতীয়মান হবে। সেটাই তো হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আমাদেরকে যারা ধর্মের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় সেটা কিন্তু একটা ষড়যন্ত্র। তার তীব্র প্রতিবাদ করছি। একজন বাঙালি মুসলমান হিসাবে আমি মনে করি যে আমার পবিত্র ধর্মকে ভ্রান্তভাবে ব্যাখ্যা করে, অপব্যাখ্যা দিয়ে, অপরাজনীতি করে, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে তারা ধর্মকেই ছোট করছে। যারা যে ধর্মই হোক, সেটা যেটা যে দেশেই হোক, সেটা যদি বার্মিজ বুদ্ধিস্টদের হয়, অথবা ইন্ডিয়ান হিন্দুদের হয়, অথবা বাংলাদেশের মুসলিমদের হয়, অথবা আফগানিস্তান পাকিস্তানের মুসলিমদের হয়, যাদেরই হোক, অথবা যদি আমেরিকার হোয়াইট সুপ্রিমিস্টদের হয়, অথবা খ্রিস্টান সুপ্রিমিস্টদের হয়, যারাই ধর্ম দিয়ে দেশের অন্যদের নাগরিক অধিকার খর্ব করবে, তারাই ধর্মের অপব্যবহার করছে এবং তারা ধর্মের মানবিক বাণীর বিরুদ্ধাচরণ করছে। অর্থাৎ তারা ধর্মকেই খাটো করছে, ধর্মকেই অপব্যবহার করে, ধর্মকে দে আর গিভিং অল দেয়ার রিলিজিয়ন আ ব্যাড নেম। তারা ধর্মের এই যে যারা মৌলবাদী, যারা সন্ত্রাসী, এই যে আত্মহত্যা করছে বা মানুষকে কুপিয়ে মারছে, তারা কি ইসলামের সুনাম বয়ে নিয়ে আসছে? তারা কি ইসলামের শান্তির কথা বলছে, মানবতার কথা বলছে? সেরকম যে কোনো সুপ্রিমিস্ট, সে যেই রেসের হোক, যেই ধর্মের হোক, তারা যখন তার ধর্মকে বা রেসকে ব্যবহার করে সেটা অন্যায়। একটি মানুষ তার চেহারা, তার রং, তার বর্ণ, তার যেই গোত্রে জন্ম, যে ধর্মীয় পরিচয় অথবা পরিচয় সে নাও রাখতে পারে, সে চুজ করতে পারে যে তার কোনো ধর্ম পরিচয় থাকবে না, সেটার জন্য তাকে পারসিকিউট করা কোনো রাষ্ট্রের কাজ নয়। রাষ্ট্রের কাজ সকল নাগরিকের নিরাপত্তা বিধান করা, রাষ্ট্রের চোখে সকল নাগরিক সমান অধিকার পাবে। আপনি যখন একটা ভাইভা বোর্ডে চাকরির জন্য বসবেন, আপনি কি চৌধুরী, আপনি কি সৈয়দ, আপনি কি দেব, আপনি কি দত্ত, আপনি কি গোমেজ, আপনি কি বড়ুয়া, সেটা তো কোনো ইস্যু হওয়ার কথা না। আপনি সেই স্কিলে পারদর্শী কিনা, আপনার যথেষ্ট, আপনি সবচেয়ে পারদর্শী ব্যক্তি কিনা, তাকেই নিতে হবে। এটা একটা স্বাভাবিক যুক্তির কথা, এটা স্বাভাবিক যে কোনো স্বাভাবিক পরিস্থিতির কথা। কিন্তু এই পরিস্থিতির বিরুদ্ধাচরণ করে মানুষের সবচেয়ে যে দুর্বলতম জায়গা, সেই জায়গাগুলোকে ব্যবহার করে, অর্থাৎ যেমন ধর্ম হতে পারে, তার জাতি পরিচয় হতে পারে, ভাষা হতে পারে, যেমন পাকিস্তানিরা আমাদের ভাষার উপর আক্রমণ করেছিল, সেইগুলো করে যারা রাজনীতি করে তারা হচ্ছে একেবারে কীটস্বকী, এবং তারা কিন্তু রাজনীতির স্বাদ, তারা বিষধর স্বাদ, এই স্বাদের বিষটা কিন্তু ভেঙে দিতে হবে। আমরা এখন আসলে এই ভাস্কর্য বলে নয়, আমরা মনে রাখতে হবে ভাস্কর্য যে মানুষটি, জাতির পিতা, তাকে হত্যা করেছে এই গোষ্ঠী, তারা ভাস্কর্য ভাঙার স্পর্ধা তো দেখাবে। তারা তো জাতির পিতাকেই হত্যা করেছে, তারা 30 লাখ শহীদকে হত্যা করেছে এই সাম্প্রদায়িক রাজনীতির নামে। সুতরাং
বিষয়টা আসলে কোথায় সেটা আমাদের ধরতে হবে। আমাদেরকে ধর্মের বিপরীতে আমাদের বাঙালি জাতীয়তাবাদকে দাঁড় করিয়ে দিয়ে আমাদেরকে একটা ডিফেন্সিভ ইয়েতে নিয়ে যাচ্ছে। না কেন, আমি একই দিকে বাঙালি, একই দিকে মুসলমান অথবা হিন্দু অথবা খ্রিস্টান অথবা যদি তার ধর্ম না থাকে সে নাস্তিক, এবং একই সাথে সবার উপরে কি সে একটি মানুষ, তার মানবিক গুণাবলী থাকতে হবে, তার মানবতা বোধ থাকতে হবে, অন্যের প্রতি মানবিক মর্যাদা প্রদর্শন করতে হবে, এবং তারও সকল প্রকার মানবিক অধিকার এবং নাগরিক অধিকার পাওয়ার রাইট আছে। এই কথাগুলো এখন ক্লিয়ারলি আমাদের এক্সপ্লেইন করতে হবে, সেই আদর্শিক রাজনীতি করতে হবে, আমাদের ছোটদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে সেটা পড়াতে হবে, বোঝাতে হবে, এবং স্পষ্ট করে বলতে হবে যে আমি যদি অসাম্প্রদায়িক বাঙালি হই তার মানে এই নয় যে আমি ভালো মুসলিম নই। আমি খুবই প্রগাঢ়ভাবে প্র্যাকটিসিং মুসলিম হয়েও আমি প্রগাঢ়ভাবে বাঙালি হতে পারি, এবং আমি নিজেকে দায়ী। জি, যদি এভাবে বলি, আপনি যে জায়গাটি থেকে শুরু করছিলেন যে মতাদর্শ নিয়ে বাংলাদেশ, সেই বাংলাদেশ সৃষ্টির পরে বঙ্গবন্ধু যখন এই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার কাজটি করছিলেন, আমরা বলি যে ৭৫-এর পট পরিবর্তনের পরে কিন্তু অনেক কিছুই বাধাগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে আমরা দেখেছি যে ধর্মকে কিভাবে আপনার সংবিধানে এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে রাজনীতিতে নিয়ে আসা হয়েছে, কিন্তু প্রশ্নটি আবারও থেকে যাচ্ছে যে জনমানুষের মধ্যে বা তৃণমূলে বা সামাজিক ভাবেও এই যে কাজটি, মানে ধর্মনিরপেক্ষতাকে অনেক সময়, যদি আমরা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলি যে যদি এটাকে প্রজেক্ট একটা নেওয়া হয়েছিল, সেটির বাস্তবায়নের যে কাজটি সামাজিকভাবে করতে হবে। অসাম্প্রদায়িকতা আমরা ঢাকা শহরে হয়তো অনেকেই সমালোচনা করে বলেন যে আচ্ছা আপনারা এলিট অ্যাক্টিভিস্ট যারা, তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই ধরনের ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা বলেন, কিন্তু একটা সাধারণ কৃষকের ভাষা যেন এটা হয়ে ওঠে, তার জন্য কি আসলে কাজ হয়েছে? সেই জায়গাটি যদি আপনি একটু বলেন আপনার দিক থেকে। আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ, এবং আমি এটা সত্যি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ কিন্তু বাঙালির কিন্তু অনেক বড় একটা হৃদয়। আমরা ৭১-এ দেখেছি কিভাবে করে অন্য ধর্মের ভাই বোনদেরকে তারা আশ্রয় দিয়েছে, তার জন্য তারা বুক পেতে দাঁড়িয়েছে। মনে রাখবেন, ধর্মকে ব্যবহার করেই কিন্তু পাকিস্তান সৃষ্টি হওয়া, এবং ধর্মকে ব্যবহার করেই বাঙালিদের ভাষা, সংস্কৃতি, সাহিত্যের উপর আক্রমণ। হ্যাঁ, এই যে ধর্মকে ব্যবহার করার প্রবণতাও যেমন ছিল, তার বিরুদ্ধে প্রতিটি মানুষের, আমি একটু মনে করি যে তৃণমূলের মানুষ সহ সবার তার একটা একটা সবসময় সদিচ্ছা এবং প্রয়াস ছিল কিন্তু অসাম্প্রদায়িক উদার বা বাংলাদেশের প্রতি। তার প্রমাণ আমি বলি, ৫০-এর দশকের মতো একটি সময় আওয়ামী মুসলিম থেকে কিন্তু আমরা আওয়ামী লীগ হওয়ার সাহস করেছি, সেটা কিন্তু মনে রাখতে হবে। তৃণমূলে জনগণের রাজনীতি করা একটা দল আওয়ামী মুসলিম লীগ থেকে ৫০-এর দশকে আওয়ামী লীগ হয়েছে, সেটা কিন্তু একটা দ্যাট ওয়াজ আ স্টেটমেন্ট, দ্যাট ওয়াজ একটা সিভিয়ার, একটা বড় স্টেপ, এবং তৃণমূলের মানুষ সেটা গ্রহণ না করলে তো আওয়ামী লীগ এত বড় দল হতে পারে না। এটা, এই বাংলাদেশকে কিন্তু আমাদের খাটো করে দেখার কোনো অবকাশ নেই। এই বাংলাদেশে হাজার বছর বিভিন্ন ধর্মের মানুষ একই সাথে কিন্তু মিলেমিশে থেকেছে, এবং এই বাংলাদেশের মানুষই কিন্তু সুফিবাদের চর্চা করেছে, লালনের গান গেয়েছে। এই যে ধরেন, এই যে আমাদের জারি সারি মসজিদি, আপনি সমস্ত কিছুতে দেখবেন ধর্মীয়, আপনার যেমন মুর্শিদি গান আছে, হামনাথ আছে, আপনার যেমন পালা পার্বণের গান আছে, আপনার কিন্তু একেবারে আমাদের আপনার মাটির গান আছে। সব ধর্মের মিলমিশে যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটাই কিন্তু তৃণমূলের বাংলাদেশ। এটাকে আমি খাটো করে দেখতে চাই না, কিন্তু একটা কথা ঠিক যে সাম্প্রদায়িক রাজনীতির বিষ আমরা এত বড় যুদ্ধে বিজয়ী হবার পরেও যার মূলোৎপাটন করতে পারিনি, সেই বিষ আসলে এখন আমাদের রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে। এবং আমাদের যারা বিরুদ্ধ শক্তি, তারা কিন্তু অর্থবিত্তে অনেক শক্তিশালী, কারণ তাদের কাছে মিডল ইস্টার্ন অনেক টাকা আসে, সেই 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 মানে তেলের যে টাকা, সেই টাকা, হ্যাঁ পেট্রোডলার, সেই পেট্রোডলারের সাথে সাথে এসেছে সালাফি মতবাদ, এবং সেটা ধীরে 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 কিন্তু অনেক প্রচার হয়েছে। আমরা যুদ্ধের পরে মনে করেছি আমরা
তো বলেই দিয়েছি, রক্তের আখরে লিখে দিয়েছি আমরা বাঙালি কি চাই। সুতরাং আমরা কিন্তু কিছুটা, আমার মনে হয় যে আমাদের দৃষ্টি সরে গেছিল, আমরা অন্তর্দ্বন্দ্বে নিজেদের ভেতর ভাইয়ে ভাইয়ে অনেক কারাকারি করতে গিয়ে যেটা হয়েছে, সেই শূন্য স্থানে তারা উঠে এসেছে। তারা সবচেয়ে বড় ছবল দিয়েছে জাতির পিতাকে হত্যা করে, তারপর জাতীয় চার নেতাকে হত্যা করে, তারপর তো আমাদের আর কান্ডারি কেউ থাকলো না রাজনীতির ক্ষেত্রে। এবং তারপরে তারা ৭৫ থেকে ৯৬ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই সাম্প্রদায়িক রাজনীতিকে প্যাট্রোনাইজ করেছে। এবং সেটাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন মুজাহিদের মতো মানুষ ছিল সমাজ কল্যাণ মন্ত্রী, তার ফলে কি হয়েছে, সে ব্যাঙের ছাতার মতো ৩০০-র অধিক জামাতি এনজিও কে লাইসেন্স দিয়ে গেছে। সুতরাং ব্যাঙের ছাতার মতো তো এই জামাতি টাকা, এই মিডল ইস্টার্ন টাকায় যে এই জঙ্গিবাদী মনোভাবের যে এই এনজিও গুলো গড়ে উঠেছে, তারা এখনো কিন্তু খুব অ্যাক্টিভ। এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে, কিভাবে করে একটু একটু করে আমরা গ্রাউন্ডটাকে লুজ করছি। সুতরাং এই যে ২৬ বছরের যে পিছিয়ে পড়া, কারণ আমি আবার পরবর্তী আরেকটা টার্মকে ইনক্লুড করে বলছি, এই যে পিছিয়ে পড়া, রাষ্ট্রীয়ভাবে তাদের মদত পাওয়া। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, এখন এই পৃথিবীতে আমি কিন্তু মনে করি দুটি প্যান্ডেমিক চলছে। একটা হচ্ছে করোনার, যেটা হয়তো চলে যাবে, কিন্তু আরেকটা প্যান্ডেমিক যেটা এই গত শতাব্দীর শেষ থেকে এবং এই শতাব্দীতে খুবই প্রকট, সেটা হচ্ছে এই যে এই সাম্প্রদায়িকতার উত্থান। এটা কিন্তু দেশে দেশে, এটা কিন্তু খালি আমাদের দেশে না, এটা একটা গ্লোবাল ফিনোমিনা, এটা একটা গ্লোবাল ফিনোমিনা। সুতরাং এটার এবং সেই উত্থানের পিছনে আবার কিন্তু অনেক ধরনের আন্তর্জাতিক পলিটিক্স তো দায়ী আছে। ইসরায়েল বলুন, আমেরিকা, পাশ্চাত্যের কিছু ভ্রান্ত বিভিন্ন পলিটিক্স তো আছেই। সেই সাথে মনে রাখবেন, যুদ্ধ করলে কার লাভ হয়, সেই অয়েল লবি আর আর্মস ডিলাররা, তাই তো? সুতরাং এই যে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রাখা, ভাইয়ে ভাইয়ে লাগিয়ে রাখা, সাম্প্রদায়িকতার উত্থান করানো, আলট্রা ন্যাশনালিস্টিক, আলট্রা এই যে রেসিস্ট যে এলিমেন্টস গুলো আমরা আমেরিকায় দেখছি, আমরা লন্ডনে দেখছি, আমরা মিডল ইস্ট আরেক ধরনের দেখছি, আমরা সিরিয়ার কি পতন দেখছি, এগুলো কিন্তু আন্তর্জাতিক ভাবেও আমি মনে করি যে আমাদের একটা প্যান্ডেমিক চলছে, এই একটা হীন রাজনীতি। যেমন 60s আমরা যেরকম দেখেছি যে উদারতার একটা বিস্ফোরণ হয়েছিল, সবার মধ্যে একটা লিবারালাইজেশন এন্ড একটা সোশ্যাল চেঞ্জের ঠিক অপোজিট যেন এখন হচ্ছে। এবং এটা কিন্তু আমি মনে করি খুবই একটা আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্রের ফসল। এখানে আমাদের যে পাশ্চাত্যের একক আধিপত্য, তাদের হচ্ছে রুথলেস ক্যাপিটালিজম, তাদের লোভ, তাদের টাকার, তাদের তেল, তাদের আর্মস, এগুলো কিন্তু অনেক কিছু আছে। এবং সেখানে মুসলিমদের যে হেনস্থা হচ্ছে, তারা যে সেটার জন্য অনেক কিছু বিদ্রোহের সৃষ্টি হচ্ছে, তাদের অনেক ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এই যে একটা গ্লোবাল পলিটিক্সের একটা পার্ট হচ্ছে এটা, এই সাম্প্রদায়িক রাজনীতির উত্থান। আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, সেখানেও দেখবেন প্রতিটি রিজনে কিন্তু ন্যাশনালিস্টিক আইডিয়া গুলো উত্থান হচ্ছে। আমাদের মধ্যে টলারেন্স একেবারে জিরোতে চলে এসছে, আমাদের মধ্যে মানবতা বোধ একদম জিরোতে চলে এসছে। সুতরাং এটা কিন্তু শুধু আমাদের বিষয় না, এটা গ্লোবাল রাজনীতিরও শিকার আমরা। তবে আমি মনে করি আমরা যদি আরো, আমরা তো অবশ্যই একটা সময় তো একেবারে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে, আমরা তো মাথা তুলেই দাঁড়াতে পারিনি। কিন্তু বঙ্গবন্ধু কন্যার এই যে ফিরে আসার মধ্য দিয়ে আমি মনে করি অন্তত এখন আমরা আবার উঠে দাঁড়ানোর সাহস পাচ্ছি, আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই আবর্জনা কত বছরই ক্লিন হবে, কারণ আমি যেটা আবার বলছি, একেবারে রন্ধ্রে রন্ধ্রে বিষ ঢুকে গেছে। সুতরাং এখন সামনে ফাইট আরো অনেক কঠিন। জি, আমি আপনার বক্তব্য থেকেই প্রশ্নটি করতে চাই পরের, যেটি আপনি বলছেন যে বিষাক্ত যে ছোবল যেটি রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে, যদি আমরা বলি সাম্প্রদায়িকতার বিষ যেটিকে আপনি বলছেন, আমরা যদি বলতে চাই সাম্প্রদায়িকতার ভাইরাস, যেটি আমরা 21 শতকের শুরুতে এর ভয়াবহ উত্থান দেখি এবং যেটি এখনো চলছে, তো সেই ভাইরাসকে লড়াই করার জন্য যে যদি আমরা বলি যে ভ্যাকসিনটি জরুরি ছিল, সেই ভ্যাকসিনটি আসলে কার্যকরী ভ্যাকসিন হয়তো নয়, অথবা আমরা সেই ভ্যাকসিনটি পৌঁছে দিতে পারিনি ঠিক মতো, অথবা যে এই সাম্প্রদায়িক শক্তির বাইরে যখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায়
আসার দাবি করেছিলেই বলে যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি তাহলে আমরা এই বিষাক্ত ছোবল থেকে জাতিকে এবং দেশকে আবার মুক্তিযুদ্ধের সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবো। কিন্তু সেখানেও অলমোস্ট 12 বছর আমাদের চলে গেছে এবং আমরা দেখছি যে যে কাজগুলো যেভাবে হওয়া উচিত ছিল, এটি আমি বলছি না, এটি যারা মুক্তিযুদ্ধের সপক্ষের এই দায়িত্ব নিয়ে কথা বলেন তারাই বলে থাকেন। সেই জায়গায় কি আপনার মনে হয় যে ওই যে আপনি বিশ্ব রাজনীতির কথাটি বলছিলেন, সেখানে যে লুটপাট তন্ত্রের যে মানসিকতা একটি জায়গা, আর একটি হচ্ছে যে রাজনীতির ক্ষমতার মোহে এসে মানুষ লুটপাট তন্ত্রের মধ্যে পড়ে গিয়ে মতাদর্শ এবং মুক্তিযুদ্ধের আদর্শের যে কাজগুলি করার কথা সেগুলো অনেক পিছনের সারিতে চলে এসেছে। আর একটি হচ্ছে যে এই যে আপনি বলছেন টলারেন্স এবং মানবিক হয়ে ওঠা, সেই জায়গা থেকেও আমরা অনেক বেশি বিচ্যুত হয়ে গেছি। এই জায়গা দুটোকে অ্যাড্রেস করে যদি আপনি বলতে চান। আচ্ছা, আমি মনে করি না যে আমরা 12 বছর ধরে ক্ষমতায় আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থাকায় একেবারে আমরা আলাদিনের চেরাগ পেয়ে গেছি। আমি কিন্তু আবার বলছি, যেই স্খলন আমাদের মননে হয়েছে তাকে পুনর্গঠন করা 21 বছরেরটা আপনার অনেক দিন লাগবে। আমি কিন্তু এটা কিন্তু বুঝতে হবে। দেখেন, আপনি একটা জিনিসকে একটা বালতি দুধে 1 ফোঁটা বিষ দিয়ে দিলে আপনি কতবার তাকে পরিশুদ্ধ করলে সেই বিষ যাবে বলুন তো? সুতরাং আমি কিন্তু এভাবে দেখি না আপনি যেভাবে বলছেন। সেটা আপনার মনে হতে পারে যে হ্যাঁ, দলীয় ভাবে আমি হয়তো তাদেরকে বলছি যে সহনশীল হচ্ছি তাদের প্রতি, তা কিন্তু নয়। আমি কেন বলছি, আমি একটা জিনিস বলি। দেখুন, আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধু কন্যা আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস শি ইজ ট্রাইং টু ডু হার বেস্ট। কেন বলছি? যখন তিনি প্রথমবার আসলেন, তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শুরু করলেন, তখন আমরা কিন্তু শহীদ পরিবাররা অনেক অস্থির হয়ে অনেক ধরনের কথা বলেছি, অনেক কটু কথা বলেছি, কারণ যুদ্ধাপরাধের বিচার হচ্ছে না। তিনি কিন্তু বলেছিলেন তিনি করবেন, তিনি কিন্তু কথা রেখেছেন। আমি কিন্তু বিশ্বাস করি যে জামাত দল হিসেবে যে জামাতের বিচার সেটাও আমরা পাবো। কিন্তু কথা হচ্ছে যে শুধু বিচার পেলেই কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না। আপনি যেটা চাচ্ছেন যে এই যে আমি একমত আপনার সাথে, একটি দল ক্ষমতায় আছেন, দলটি একটি মধ্যপন্থী মানে সেন্ট্রাল একটা পার্টি, যার আদর্শগুলো উদার, কিন্তু তার সর্বোচ্চ পদে যত সততাই থাকুক, যখন আপনি ডাউন দ্য র্যাঙ্ক নেমে আসবেন তখন যে স্বার্থের বিষয়টা অবশ্যই প্রকট, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ হচ্ছে আমি যেটা মনে করি, সেই একই আমাদের যে মননের স্খলন, আমরা তো আদর্শিক রাজনীতির চর্চা করিনি। আমরা যেহেতু গণতন্ত্রের, আমি মনে করি একটা ডাউন সাইড হচ্ছে গণতন্ত্রে ধর্ম একটা ব্যাপার, পেশি শক্তি ব্যাপার, টাকা ব্যাপার, কারণ আপনাকে তো ভোট পেতে হবে। ভোটের রাজনীতি যখন আপনি করবেন তখন আপনাকে ভোটার যারা, তাদের সাথে বোধহয় কম্প্রোমাইজ আপোষ করতে হয়। কিন্তু সেই আপোষকে আমি আদর্শবাদী রাজনীতি করি, আমি কিন্তু মনে করি যে আমি সেটার বিরুদ্ধে। আমি যেটা চাই সেটা হচ্ছে আপনি ভোটারের মানসিকতাই তৈরি করবেন। সুতরাং আমি আরো গোড়ায় আসতে চাই। শোনেন, আমরা আপনি সেই নেতাই পাবেন অথবা সেই দলই পাবেন বা সেই রাজনীতি পাবেন যেটা আপনি ডিজার্ভ করেন। আপনাকে তো চাইতে হবে আপনি অসাম্প্রদায়িক দেশ চাইছেন, আপনাকে চাইতে হবে একটি প্রগতিশীল দেশ। আপনি যাবেন আফগানিস্তান, স্লোগান দিবেন যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, আর আপনি ভাববেন যে সেই দেশে আপনি সুইডেন করে ফেলবেন। আগে তো আমাদেরকে নিজেদেরকে সেই আদর্শ শিখতে হবে। আমরা কি আমাদের ছেলে মেয়েদের সেটা শিখিয়েছি? আমরা কি নিজেরা সেটা চর্চা করি? 75-এর পর থেকে 96 পর্যন্ত যারা সেই সানগ্লাসের ঠুলির রাজনীতিতে জড়িত, রাজনীতি দেখে বড় হয়েছে এবং তার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে, তারা এখন টিচার, তারা এখন বাবা মা, তারা এখন প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন পদে, তারা এখন পুলিশ, আর্মি সবকিছুর ঊর্ধ্বতন পদে, তাই না? তারা এখন চাকরির সেই ঊর্ধ্বতন পদে না। মুক্তিযোদ্ধাদের যে প্রজন্ম, তারা তো এখন একেবারেই চলেই যাচ্ছেন বলা যায়। হ্যাঁ, আবার ধরেন গণজাগরণের পরে যে এই ভার্চুয়াল মিডিয়ার দুনিয়াতে যে প্রোগ্রেসিভ কিছু চলে আসছে, তারাও অনেক ছোট। তাহলে এখন প্রশাসনের বিভিন্ন স্তর যদি আপনি দেখেন, টিচার্স যদি দেখেন, বাবা মা, অভিভাবক যারা, তারা সবাই তো সেই ভ্রান্ত ইতিহাস পড়ে এসছে। এমনকি শুধু ভ্রান্ত ইতিহাস পড়ে আসছে তা না,
আমি বলি স্টেট স্পন্সর্ড অ্যামনেশিয়ার মধ্যে ছিল, তাদেরকে তো কিছু শিখতে দেয়া হয়নি। এদের হাতে এখন দেশ, এদের নিজেদের আদর্শিক অবস্থানটা কোথায়, সে আদর্শ 4 মূলনীতি কয়জন বলতে পারে বাংলাদেশে? গড় গড় করে 4টা মূলনীতি বলতে পারে। এবং 74 সালে যখন স্বাধীনতার সংবিধান প্রণয়নের যে দিনটি, সেই দিন যে ভাষণে বঙ্গবন্ধু আমাদের 4 মূলনীতিকে এক্সপ্লেইন করেছিলেন, সেই এক্সপ্লেনেশন করেছে কয়জন? আমরা যে অর্থনৈতিক ক্ষেত্রে সমাজতন্ত্র বলছি, সেই সমাজতন্ত্রের সাথে আমাদের রাশিয়া বা চীনের সমাজতন্ত্রের যে বিস্তর ফারাক কয়জন তুলে ধরেছি? আমরা একটা দরিদ্র বান্ধব সমাজ চেয়েছি, আমরা একটা শোষিতের গণতন্ত্র চেয়েছি, আমরা বাঙালি জাতীয়তাবাদের একটি দেশ চেয়েছি, অসাম্প্রদায়িক দেশ চেয়েছি। এই অসাম্প্রদায়িকতার মানেটা কি? এর মানে ধর্মহীনতা নয়, আমরা এক্সপ্লেইন করতে পারিনি। আমরা এক্সপ্লেইন করতে পারিনি বলেই আমাদের বিরোধী শক্তি আমাদের অসাম্প্রদায়িকতার স্লোগানকে নাস্তিকতা, ধর্মহীনতার সাথে এক করে রাজনীতি করবার প্রয়াস পেয়েছে এবং সফল হয়েছে। আমি মনে করি আমাদের আদর্শিক রাজনীতির চর্চায় গলদ ছিল। সুতরাং আপনি খালি ক্ষমতায় গেলেই তো হবে না, ক্ষমতায় গিয়ে আপনাকে তো আদর্শিক পরিবর্তনটা আনতে হবে। এখন আমি মনে করি যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে তাদের ক্ষমতায় থেকে ধীরে ধীরে হলেও পরিবর্তনগুলো আনতে পারেন, আমি তাতে আশাবাদী হতে চাই। কারণ তার বিকল্প যা বলে মানুষ, তাতে আমাদের ধ্বংস ছাড়া আর কিছু নয়। সুতরাং এখন আমি মনে করি যে এই ধৈর্যটা ধারণ করে জঞ্জাল উৎপাটন করে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু সেখানে আমাদের সবচেয়ে বড় কাজটা যেটা হবে সেটা হচ্ছে বাইরে থেকে অযথা নেগেটিভিটি ক্রিয়েট করে আমাদের সেই জাসদ যেটা করেছে, যে অপরাধ করেছে জাসদ, যে 75-এর পটভূমি তৈরি করে দিয়েছে, সেই কাজটা যেন এই বাংলাদেশে আর কেউ রিপিট না করে। বরং আমাদের যেটা করতে হবে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলছে নিজেকে, তারা যেন এই 4টি মূলনীতিতে একেবারে সৎভাবে বিশ্বাসী হয় এবং সেটা যেন তারা তাদের রাজনৈতিক ক্ষেত্রে প্রয়োগ করে। সেই জন্য একটি প্রেসার গ্রুপ হিসেবে আমাদের কাজ করা উচিত এবং আমাদের এই বিশুদ্ধতা আনয়ন করা উচিত। কিভাবে আনা উচিত? আমাদের শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের জন্য এখন আমাদের আন্দোলন করতে হবে, আমাদের সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। আগে ঘরে ঘরে সবাই গান গেত, নাচের প্রতিযোগিতা হতো, মানুষ বলতো যে বাঙালি যে কৈশোরে কবিতা লেখে নাই, এরকম বাঙালি নাই। আর গ্রামে গঞ্জে যাত্রাপালা, গাজী গান। এখানে আমি একটা প্রমাণ দেই, সবকিছু যে একেবারে মানে দেখেন আমরা যে কত বড় একটা ষড়যন্ত্রের শিকার, আমি এই কথাটা আজকে আরেক জায়গায় রিপিট করেছি। দেখেন আগের বাংলাদেশের শীতকালের গরিব মানে আপামর জনসাধারণের আনন্দের জায়গা ছিল যাত্রা। সেই যাত্রার মধ্যে অশ্লীলতা ঢুকিয়ে দিল ইচ্ছা করে, ষড়যন্ত্র করে। সেই অশ্লীলতার অজুহাতে যাত্রাকে বন্ধ করে দিল। তখন শোনেন, কোনো শূন্যতা কিন্তু থাকে না। সেই শূন্যতা পূরণ করলো কোন এন্টারটেইনমেন্ট? ধর্মীয় মাহফিল বা ওয়াজের নামে হেট স্পিচেস, নারী বিরোধী কথাবার্তা, এমনকি কোন কোন জায়গায় অশ্লীলতা। আমি বলছি না যে কোন কোন ধর্মীয় আলোচনা হয় না, কিন্তু অনেকখানে অশ্লীলতার অশ্লীলভাবে কথা হয়, নারী বিরোধী কথা হয়, প্রগতি বিরোধী কথা হয়। শুধু যদি পিওরলি ধার্মিক কোনো আলোচনা হতো, ধর্মের আলোচনা হতো, আই উড বি ফর ইট। অবশ্যই সেই অধিকার তাদের আছে এবং সেটা সবার শিক্ষার জন্য, মুসলমানদের শিক্ষার জন্য অবশ্যই দরকার আছে। কিন্তু তারা ওই প্ল্যাটফর্মকে ব্যবহার করে কি করে? হেট স্পিচ ছড়িয়ে যাচ্ছে। কেন? কারণ মানুষ সেখানে যাচ্ছে, সারা রাত বসে সেটা করছে। কারণ মানুষের আপনার একটা কোনো সামাজিক চর্চা থাকতে হবে, তো এদিক হবে না হলে ওদিক হবে। আপনি রিক্সার পেছনে যে আর্ট, সেগুলো কোথা দিয়ে নাই হয়ে গেল, কেউ খেয়াল করলো না। আমরা নিজেরা আদর্শের চর্চা করব না, আমরা নিজেরা স্বার্থের পেছনে ছুটবো, আমরা নিজেরা পলিটিক্যাল দীনতা থাকলে তার সুবিধা ভোগ করব।
আবার আমরাই বলবো যে এটা হচ্ছে না কেন, এতদিন মুক্তিযুদ্ধের পক্ষের ক্ষমতায় আছে, এটা আমি মনে করি না। কারণ আমি একটা কথা বলি, হ্যাঁ অবশ্যই সরকারের আলটিমেটলি সব দায়িত্ব, শিক্ষাক্ষেত্রে, সংস্কৃতি ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত আমাদেরকে এগিয়ে নিবে, কিন্তু আমি মনে করি আমাদের নিজেদের অনেক দায়িত্ব আছে। আমরা কেন ঘরে ঘরে সাহিত্যের চর্চা, সংস্কৃতির চর্চা করছি না? আমরা কেন নিজেরা, যারা আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি, তারা কেন আমরা তৃণমূলে গিয়ে গিয়ে এক্সপ্লেইন করছি না? দেখেন জামাত, হ্যাঁ জামাত কতবার যুদ্ধের পরে একেবারে জিরো হয়ে গেছিল, কতবার তাদেরকে বন্ধ করা হয়েছে, তারা ঘরে 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 গিয়ে তারা ধরেছে তাদেরকে, নারীদেরকে। আমরা তো নারীদের দিকে কোনো মনোযোগই দেইনি। তারা নারীদেরকে ধরেছে, নারীরা তাদের শিশুদের কিভাবে 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 করে এই কি মুতাফসির আর এইগুলোর নামে 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 ধর্মকে ব্যবহার করেছে। কিন্তু সেটাও তো একটা রাজনীতি হলেও, সেটা তো একটা অপরাজনীতি হলেও একটা তো কৌশল। আমরা তো কোনো কৌশলই নেইনি। আমরা কি আমাদের ছেলে মেয়েদের শিখিয়েছি? আমরা কি এই চর্চাটা করেছি? এমনকি আমরা যারা বলি যে আমরা প্রগতিশীলতার পক্ষে, আপনি আওয়ামী লীগের একটা ছেলেকে বলেন 4 মূলনীতি এক্সপ্লেন করতে পারবে না। আপনি কমিউনিস্ট পার্টির একটা ছেলেকে বলেন, আমি জানি আমার কথা কারো পছন্দ হবে না, কিন্তু তারা যতটা ভালো স্লোগান দিতে পারে আওয়ামী বিরোধী, ততটা ভালো স্লোগান কিন্তু আমি তাদের গলায় এখন দেখি না, যে মানে আদর্শহীনতার বিরুদ্ধে। মানে এটা হয়ে গেছে কি, ওই যে যখন একটা সুন্দর সময় থাকলে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে, এই অবস্থা। কিন্তু মাঝখান দিয়ে যে কাদের সুবিধাটা হয়ে যাচ্ছে, এই শিক্ষা তো আমরা 75-এর পরে একবার পেয়েছি, আর কেন? এখন আমাদের একটু ওই ফিঙ্গার পয়েন্টিংটা বাদ দিয়ে যার যার কাজ নিজের করা উচিত। আমি মনে করি যে 60-এর দশকে আমাদের বাবারা ছিলেন, আমার বাবা তো ডাক্তার ছিলেন, কিন্তু সংস্কৃতি মনা ছিলেন, সাংস্কৃতিক কর্মী ছিলেন, সাহিত্যশিল্পী ছিলেন। আমরা আমাদের যে সামাজিক আন্দোলনের দায়িত্বটাও তো পালন করছি না। দেখবেন যে কোনো টকশোতে সেই একই চেনামুখ, যে কোনো সেমিনারে সেই একই চেনামুখ। আমরা তো আমাদের গণ্ডির বাইরে বের হতে পারছি না। এবং আমাদের এই তাত্ত্বিক কথাগুলো, আমি একদম ক্লিয়ারলি বলছি, সত্যি সত্যি একটা এলিট ক্লাসের মধ্যে রয়ে যাচ্ছে। আমার বাবা যখন তৃণমূলের রাজনীতির কথা বলতেন, শোষিতের পক্ষের রাজনীতির কথা বলতেন, আমার বাবা একজন কমিউনিস্ট ছিলেন, তিনি যখন বলতেন, তিনি কিন্তু বলতেন তার গ্রামের কৃষকটির কথা। কিন্তু আমরা যখন মুক্তিযুদ্ধের চর্চার কথা বলি, আমরা কি সত্যি তৃণমূলের কৃষককে বোঝাতে পেরেছি? আমরা কি তাকে ইনক্লুড করে ইনক্লুসিভ রাজনীতি করছি? এটা কিন্তু আমাদের সবারই নিজেদের দিকে তাকিয়ে একটু সমালোচনার তীরটি ছোড়া উচিত। এখান থেকে পরের প্রশ্নটি, যে আসলে যদি আমরা বলতে যাই যে যাত্রাপালা বন্ধ হয়ে যাওয়া বা পালাগান বন্ধ হয়ে যাওয়া বা এই সব কিছুর চর্চা করার পেছনে কে দায়ী? সামাজিক সংগঠন, মানুষ, গ্রামীণ জনগোষ্ঠী, নাকি প্রশাসন, নাকি সরকার? এগুলো নিয়ে হয়তো বিতর্ক করা যাবে। কিন্তু যেটি আপনি শেষে বললেন যে মতাদর্শ আসলে কিতাবি মতাদর্শ না, যে হ্যাঁ কোরআনে এটাই লেখা আছে, মার্ক্সবাদ এটাই লেখা আছে, সেটাই চর্চা করতে হবে, মানুষের কাছে নিয়ে যেতে হবে আসলে। এবং যেই কাজটি রাজনৈতিক কর্মীদের যেমন করতে হবে, যারা নিজেদেরকে বলছেন যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তারাও আসলে গ্রামে গিয়ে মানুষের কাছে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধ তো শুধু মতাদর্শের জায়গা না, চর্চারও জায়গা। সেই চর্চার জায়গায় যে চর্চাগুলো হওয়া উচিত ছিল, রাষ্ট্রীয়ভাবে হোক অথবা সামাজিক ভাবে হোক, সেই কাজগুলো না হওয়ার পেছনে বা হতে গেলে আসলে আপনি মনে করেন যে ওই যে বলছিলেন যে প্র্যাকটিক্যালি কি করতে হবে, ওই জায়গাটায় আপনার আসলে কি পরামর্শ বা আপনি কিভাবে? আচ্ছা, প্র্যাকটিক্যালি করতে হলে আমি কিন্তু একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই। আমি কিন্তু সরকারের মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যে নিজেকে বলছে, তার যে দায়িত্ব, তাকে কোনো খর্ব করে দেখছি না। কারণ শিক্ষাক্ষেত্রে যে একেবারে প্রতিটি পাতায় পাতায় যে সাম্প্রদায়িকতার বিষ ধরে ঢুকে গেছে, সেটাকে আন্ডু করার দায়িত্ব তো সরকারের। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা প্রত্যেকে নিজের অঙ্গনে, নিজের চারপাশে আমাদের অসাম্প্রদায়িক বাঙালি মননের যে স্ফুরণ, সেটাকে কিন্তু আমরা করছি না। এটারও আমার একটা ব্যাখ্যা আছে। 75 থেকে 96 পর্যন্ত না এতই মানুষগুলোর উপর পারসিকিউশন হয়েছে, আমার কাছে মনে হয় কি আমাদের একটা জেনারেশন এরকম হয়েছে কিছুটা, যে
থাক বাবা এগুলো বেশি বলার দরকার নেই, একটা ঝামেলা হবে। এই ঝামেলা থেকে দূরে থেকে নিজের চরকায় তেল দেই, আমি নিজে বড়লোক হই, আমি ভালো থাকি, আমার সন্তানটা ভালো থাকুক। এই যে একটা চামড়া বাঁচানোর যে একটা টেন্ডেন্সি, এইটা হয়েছে হয়তো তখন খুব পারসিকিউশন হয়েছে সেজন্য। আবার সেই পারসিকিউশন হতে পারে এই ভীতি হয়তো আমাদেরকে অনেক ভঙ্গ করে রেখেছে আমার মনে হয়। তবে আমার মনে হয় যদি আমরা সত্যি সত্যি যারা বলি যে আমরা একটা প্রগতিশীল সমাজ চাই, যার যার অঙ্গন থেকে আমাদের কিন্তু অনেক কিছু করার আছে। যার যার অঙ্গন থেকে যিনি লিখছেন তার লেখার ভেতর দেখুন, আমি একটা কথা বলি, আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ব্যাপারে আমাদের যে আবেগ কিভাবে হলো, মা নিয়ে যেতেন ছোটকালে রাশিয়ান কালচারাল সেন্টারে, এখানে ক্রেনস আর ফ্লাইং, ব্যালেড অফ আ সোলজারের মতো ছবি দেখেছি, বড় হয়ে ছবি দেখেছি শিন্ডলারস লিস্ট। না, আপনি মানুষ হলে আপনার বিবেকে নাড়া দিবে। আমাদের সেরকম ছবি কই? ৭১ নিয়ে সেই গান বললেই স্বাধীন বাংলা বেতারের গান, তারপরে গান কই, কবিতা কই, সেই আবেগ আপনাকে কাঁদাবে সেই বই কই, সেই ধরেন এই যে ছাত্র সংগঠনগুলোর কথা বলুন, তারা একজন আরেকজনের বিরুদ্ধাচরণ করে বিষোদ্গার করে যত সময় নষ্ট করে, ততটা কি জনমানুষের কথা বলে, ততটা কি ভালোবাসার কথা বলে, মানবতার কথা বলে? মানে আমার যেটা মনে হয় যে এখন রাজনীতিটা হয়তো অনেক পারসিকিউশনের কারণে খুব একটা ক্রুদ্ধ রাজনীতি, খুব একটা নেগেটিভ ফেস রাজনীতির, যার জন্য যারা একটু শান্তিপ্রিয় অথবা ভীতু অথবা একটু ধরি মাছ নাচুই পানি, তারা কিন্তু আসতে চাচ্ছে না। আমাদের দেখুন 60-70s কি ছিল, যে কোনো ছেলে বা মেয়ে যে নিজের দেশপ্রেমের দায় থেকে কিন্তু এসেছে, ৭১ সেই ব্যক্তিটি আত্মত্যাগ করেছে অথবা গিয়েছে যুদ্ধে, হ্যাঁ মেনে নিয়েছে সমস্ত কষ্ট, কোটি কোটি মানুষ শরণার্থী হয়েছে, কিন্তু কখনো মানে এই কেন সরকার এই করলো, কেন এই করলো, এই ধরনের আমরা কিন্তু কেন হলো না আর কেন পেলাম না এই হিসাবে ব্যস্ত আছি। কি দিলাম, আমি করলাম না, এটা কিন্তু ভেবে দেখছি না। মানে আমি যেটা একটু চাই কি, যে যারা, আমি কিন্তু মনে করি বাঙালি অসাম্প্রদায়িক এবং আমাদের মেজরিটি মানুষ একটি প্রগতিশীল দেশ চায়, কিন্তু সেই মানুষটি তার অঙ্গনে সেটি নিয়ে কাজ করেন না। আমাদের কোনো পজিটিভ ডিবেট নাই, আমাদের কোনো পলিটিক্যাল, আমাদের ডিসকোর্সে কোনো পজিটিভিটি নাই। মানে আমরা একটা যে ডিবেট করব, করে আপনাকে বোঝাবো অসাম্প্রদায়িকতার বিষয়টি কি, আমরা অধৈর্য, হয় নাস্তিক বলে কোপ দিয়ে মেরে ফেলবো, আর না হলে এই আপোষকামী বলে ঘৃণা করব, এভাবে করে হবে না। আমাদেরকে ভালোবাসার বাণী নিয়ে, আমাদেরকে খুব সুন্দর একটি পজিটিভ আশাবাদী চেহারা নিয়ে আমাদের তরুণ প্রজন্মের কাছে যেতে হবে। ওরা তো ভবিষ্যতের দিকে তাকাবে, যেই কারণে দেখবেন এই যে উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে, তার প্রতি কিন্তু তাদের ই কমার্সের প্রতি, আইটির প্রতি তাদের কিন্তু অনেক সমর্থন, তারা ঝাঁপিয়ে পড়ছে। পদ্মা সেতু নিয়ে 1 to all সবাই খুশি হয়, সবাই গর্বিত হয়, কেউ এটা নেগেটিভ কিছু বলছে না। এই যে বিশ্ব ব্যাংককে আমরা দেখিয়ে দিলাম, লাস্ট স্প্যানটা বসলো ডিসেম্বর মাসে, এভরিবডি ইজ প্রাউড। সুতরাং আপনি যদি পজিটিভ কিছু করেন, সবাই আপনার পিছনে আসবে। আমার খালি মনে হয় যে আমরা বোধহয় অসাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবকে, ওরা তো মব কালচার, ওরা তো দেখে না কিভাবে করে পুড়িয়ে মেরে ফেলো, এইটা ভয় বোধহয় সাধারণ মানুষ খুব ভীত হয়ে থাকে। ওদের ট্যাকটিক্সটাই হয়তো এটা, যে ভীত করে আমাদেরকে কর্নার করবে। কিন্তু আমি কিন্তু মনে করি সেই যে উদার মনের বাঙালি, অতিথি পরায়ণ, সহনশীল, দানশীল সেই বাঙালি মেজরিটি মানুষ। গ্রামের একজন কৃষক, সে আপনাকে হত্যা করতে চায় না, সে আপনাকে জিজ্ঞেসও করবে না, সে আপনাকে বাবা বলে কথা বলবে, জিজ্ঞেস করবে যে তোমার ধর্মটা কি, সে কিন্তু আপনাকে আপনার তার বাসায় গেলে এক মুঠো চাল হলেও সে আপনাকে ভাত রেঁধে খাওয়াবে। এটাই বাঙালি। আমরাই পচে গেছি, আমরা আসলে আমাদের আসলে সেই সিম্পল রাজনীতিতে ফিরে যাওয়া দরকার, যখন জনমানুষের উন্নয়নের জন্য কথা বলবো, দেশটার জন্য কথা বলবো। আমরা কেউই তা না, আমিও সেই স্বপ্নের কথা বলছি, কিন্তু আমি ব্যক্তি জীবনে তা না। সুতরাং মানে আমাদের ওই যে এই বস্তুবাদী
আত্মকেন্দ্রিক জীবন যাপনের যে চর্চা, তা সেটা থেকে আবার যদি একটু আমরা কালেকটিভলি চিন্তা করতে পারতাম, আবার যদি আমরা সমন্বিতভাবে চিন্তা করতে পারতাম। আপনি যখনই কালেকটিভলি চিন্তা করবেন তখন আপনার একটা কালেকটিভ গ্রুপের বৈচিত্র্যকে মেনে নিতে বাধ্য হবেন আপনি, সেই উদারতা আপনাকে ধারণই করতে হবে। সুতরাং এই আমাদের এখন আসলে দেশ হিসাবে চিন্তা করবার প্রয়োজন আছে, জাতি হিসাবে এক হয়ে চিন্তা করবার প্রয়োজন আছে। এই সারাক্ষণ বিরোধিতার জন্য বিরোধিতা, এই সবাই খারাপ, আমার তাত্ত্বিক কথাবার্তা দিয়ে একেবারে দেশটা ভালো হয়ে যাবে না। লেট আস ওয়ার্ক। এই কাজটি করার ক্ষেত্রে আপনি যেটি বলছেন যে একটি সামগ্রিকতা, একটি জন আন্দোলন গড়ে তোলা, সেটি সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্র, অর্থনৈতিক অগ্রগতি উন্নয়নের ক্ষেত্রেও, এবং যেটি আপনি তার আগে বলছিলেন যে আসলে এই যে বস্তুবাদী ভোগবাদী আত্মকেন্দ্রিক মানসিকতা, এটি কিন্তু কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী আসলে সৃষ্টি করা আপনার, এটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রেক্ষাপট। আমরা জানি যে নিও লিবারালিজম এবং লিবারালাইজেশন এই সবের কারণে এবং নব্য পুঁজিবাদের যে উত্থান, rampant capitalism, এক্স্যাক্টলি, সেটি হবেই এবং সেটির প্রভাব বাংলাদেশে লাগবে। বিশ্বায়নের যুগে আপনি সেটিকে আসলে রুখতে পারবেন না। কিন্তু তার সাথে সাথে যদি আমরা বলি যে আমরা কিন্তু জানতাম যে এই জায়গাগুলোতে আসলে হয়তো আসবে, সেই কারণে আপনি যেটি কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলাদেশ রাষ্ট্রের বা সংবিধানের মূল 4 নীতির আগেও যদি আমরা একটু যাই, যেটি হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের যে 3টি প্রধান জায়গা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেখানে কিন্তু আমরা দেখি যে আসলে মুক্তিযুদ্ধের অন্যতম একটা জায়গা ছিল যে অর্থনৈতিক বৈষম্যকে ওভারকাম করে সবার, যেটা আপনি একটু আগে বলছিলেন যে বঙ্গবন্ধু কিন্তু বারবার করে বলেছেন যে আমি এই চোরদের চাই না, আমি আসলে একটি গরিবমুখী বাংলাদেশ গড়ে তুলতে চাই, গরিবের বাংলাদেশ, যেখানে এই দেশটি হবে গরিব মানুষের দেশ। তারা ফিল করবে যে এটি আমার দেশ, এখন আর এটি পরের কেউ না, আমি কারো দ্বারা শোষিত নই। তো ওই ভাবনাটি যদি আমরা বলি যে আধুনিক কালে এসে 20 শতকের শেষে বা 21 শতকের শুরুতে এসে আসলে যদি সবার মধ্যে এইভাবে দেখে যে আমি একটু ভালো মতো খেয়ে পড়ে বেঁচে থাকতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা যেমন একটা খুব বড় জায়গা, কিন্তু তার পাশাপাশি যে বস্তুবাদী ভোগবাদী না হলেও আমি একটু শান্তিতে বাঁচতে চাই, একটু সুখে থাকতে চাই, সেটা তো হিউম্যান নেচার, একটু সমৃদ্ধি চাই, সেই সমৃদ্ধির জায়গাটা, সেই সমৃদ্ধি এবং উন্নয়নটার কিন্তু শুধুমাত্র উন্নয়ন কিছু মানুষের না, সবার। আমি মনে করি যদি ওভারঅল দেশটার উন্নয়ন হয়, সেটা কিছু আলট্রা রিচ হচ্ছে আমাদের দেশে, এবং সেই আলট্রা রিচদের যে কালচার, এই ভোগের কালচার, এবং তাদের জন্য যে বিলাসবহুল, তাদের যে আপনি ফেসবুকে কিছুক্ষণ ঘুরলেই নিজের আত্মীয় স্বজনের মধ্যেও পাবেন, সেটা একেবারে মানে আমার কাছে অসম্মানজনক মনে হয়। হ্যাঁ, মানে একেবারে রিয়েলি মানে রেসপেক্ট আসে না। জিনিসটা হচ্ছে যে, কিন্তু সেটা বোঝার ক্ষমতা ওদের নাই। বাট এনিওয়ে, জিনিসটা হচ্ছে সেটা আছে, হ্যাঁ, বৈষম্য বাড়ছে আমি মনে করছি, কিন্তু আমি এটাও ভাবি যে অর্থনৈতিক উন্নয়ন যদি এভাবে হয়, হয়তো কেউই পেছনে পড়ে থাকবে না, হয়তো আমরা শেষ মানুষটি পর্যন্ত যেতে পারবো। আমাদের যেটা খেয়াল রাখতে হবে, যে আমি বারবার বলছি, যেটা আমার মনে হয় যে বঙ্গবন্ধুর হয়তো যে জিনিসটা দরিদ্র বান্ধব জাতি মানে অর্থনীতি করার পেছনে যেটা ছিল, যে দরিদ্র মানুষের শুধু নয়, যে কোনো মানুষ যার মানে ডিসঅ্যাডভান্টেজ যে যিনি আছেন, প্রতিবন্ধী হতে পারে, তিনি মানে হয়তো আমি এই টার্মটা পছন্দ করি না, কিন্তু সংখ্যা লঘিষ্ঠ অনেকভাবে হতে পারে, জাতি নির্যাতি গোষ্ঠীর ক্ষেত্রে হতে পারে, ধর্মীয় ভাবে হতে পারে, ভাষার কারণে হতে পারে, অনেক কারণে হতে পারে। তারপরে ধরুন মানে যে কোনো সামাজিক ভাবে যে দুর্বল শ্রেণী, এখন না, যেমন নারীদেরকে আমি দুর্বল মনে করি না, কিন্তু রক্ষণশীল একটা সমাজে তাদেরকে সেরকম করে রাখা হয়। হ্যাঁ, সুতরাং এই যে কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা সুবিধা একই রকম পাচ্ছেন না, তাদের জন্য একটা কুশন থাকবে, একটা রাষ্ট্র তাদের জন্য সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। সেইটা আমি মনে করি থাকলে হয়তো সবার, যেমন স্বাস্থ্য ক্ষেত্রে আপনি, হ্যাঁ, আপনার বড় বড় হাসপাতাল হবে, আপনি ট্রান্সপ্লান্ট বলেন, আপনি হার্ট ট্রান্সপ্লান্ট করবেন, অসুবিধা কি? আপনার টাকা থাকলে আপনি সেখানে গিয়ে করবেন, কিন্তু টাকা না থাকলেও হার্ট ট্রান্সপ্লান্ট না হোক, আপনার কার্ডিওলজিক্যাল বেসিক যে চিকিৎসা, সেইটুকু যেন আপনার জন্য ফ্রি দেয়া যায়। এটা একটা স্বপ্ন হতে পারে। হ্যাঁ, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট তো সবার লাগবে না,
কিন্তু ধরুন যখন একটা ভ্যাকসিন আসবে সেটা যেন বড় লোকের না হয়, সেটা যেন প্রেফারেন্সিয়ালি ওই আমলা আর আর্মি না পায়, সেটা যেন ফ্রন্ট লাইনাররা আগে পায়, সেটা যেন বয়স অনুপাতে দেওয়া হয়। মানে আমার কথা হচ্ছে যে একটা ফেয়ার, একটা একটা মানে সমতা ভিত্তিক জাস্টিস যেখানে আছে, যেখানে অবিচার হবে না, সুবিচার হবে, সুশাসন থাকবে এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো, সেরকম একটা সমাজ গঠন করতে হবে। এবং এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য বঙ্গবন্ধু হত্যার বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচার কিন্তু একটা সবচেয়ে বড় স্টেপ ছিল, কারণ বিচারহীনতার শুরু কিন্তু সেখান থেকেই। আমরা এত নির্লজ্জ হয়ে গিয়েছিলাম একটা সময় যে আমরা সংবিধানে ইন্ডেমনিটি দিয়ে হত্যাকাণ্ডের বিচার চাওয়া থেকে বিরত রেখেছি দেশ, জাতি অথবা তার সেই পরিবারকে, কিন্তু আমরা সেটা ভেঙেছি। এত বছর পরে হলেও ভেঙেছি এবং আমি আশা করি যে আমরা মানুষকে দেখাতে সক্ষম হয়েছি যে 4 দশক পরে হলেও অন্যায়ের বিচার হবে। কিন্তু এই জিনিসটা প্রত্যেকের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হতে হবে, প্রতিটা মানুষকেই বিচার পাওয়ার সুযোগ করে দিতে হবে। সেখানে অনেক ব্যাপার আছে, একটা দরিদ্র দেশে কিন্তু এত সহজ না। মানে আমি আপনি দোষ দিতে পারি এই বিচার ব্যবস্থা যদি আপনি দেখেন, শুধুমাত্র যে মামলার যে জট, মানে আমি একজনের একটা মামলার একটা বিষয় জানি যে একটা রিটের এগেইনস্টে তাকে বলা হয়েছে যে এখনো 2011 সালেরটা চলছে, 2017-তে যেটা হয়েছে তারটা 2017, সেটা এখন সামনে আসার প্রশ্নই ওঠে না। তার মানে চিন্তা করেন, এখন জজ যে ছাড়াবেন, আপনার ম্যান পাওয়ার আছে, আপনি কয়জনকে দিয়ে কত খাটাবেন? এই যে পুলিশকে ক্রমান্বয়ে আমাদের দেশে গালি দেওয়ার জায়গায় তো হচ্ছে দুটা, একটা হচ্ছে ডাক্তার আমরা, আরেকটা হচ্ছে পুলিশ। আমি তো সরকারি ডাক্তার ছিলাম, এখন ইউনিভার্সিটিতে চাকরি করি। একজন সরকারি আউটডোর মেডিকেল অফিসারকে কি পরিমাণ রোগী দেখতে হয়, অথচ কোনো সুযোগ সুবিধা নাই। এমনকি এই করোনার সময় পিপি ছাড়া রোগী দেখতে বাধ্য করা হয়েছে না? তার জন্য কত ডাক্তার মারা গেছে। এটা তো হতে পারে না। তার নিজের এবং তার পরিবারের সুরক্ষা তার একটি অধিকার। এইটাই আমরা বলছি যে আপনি বললেই একটা দরিদ্র দেশে ম্যাজিকের মতো সব হয়ে যাবে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় এসেছে বলে আপনি আলাদিনের চেরাগ পেয়ে যান নাই। আপনাকে ঘরটার ময়লা একটু একটু করে ঝাড়ু দিতে হবে, এন্ড দ্যাট উইল টেক টাইম। তার মানে এই না যে আমরা কোনো অবিচার মেনে নিব, কিন্তু আমরা অধৈর্য হয়ে শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে আমরা আরেকটা পটভূমি তৈরি করব 75-এর, সেই সুযোগ যেন আমরা এবার কাউকে না। সেই প্রশ্নটি হয়তো অনেকটাই রাজনৈতিক আপনি যেটি বলছেন, কিন্তু আজ যেহেতু 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের সঙ্গে যদি এই প্রশ্নটাকে কানেক্ট করে বলি যে কতগুলো বিষয়কে কিন্তু রাষ্ট্রীয় সমর্থন অথবা আর্থিক আপনার এক ধরনের সচ্ছলতা থাকা, এগুলো কিন্তু জরুরি না। যেমন আমি একটু ছোট্ট উদাহরণ দিই, 14ই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা রায়ের বাজার বধ্যভূমিতে যাব, মিরপুরে যাব, কিন্তু সারা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে অথবা বড় বড় শহরগুলোতে যে বধ্যভূমিগুলো রয়েছে, যে মুক্তিযোদ্ধাদের যদি আমরা বলি যে কবর রয়েছে, সেগুলোকে কেন্দ্র করেও কি আমরা একটি সামাজিক জাগরণ গড়ে তুলতে পারতাম না? তার জন্য কি আপনার রাষ্ট্রীয় সমর্থন অথবা অর্থের অনেক জরুরি বা প্রয়োজন ছিল? না না, সেটাই তো আমি বলছি। আমি তো সেটাই বলছি যে সবকিছু উপর থেকে আসবে, সবকিছুই সরকার বা প্রশাসন করে দিবে। আমরা এটা ভাবছি কেন? এটা কিন্তু সম্ভব না। আপনি যদি মনে করেন যে হ্যাঁ উন্নয়ন করতে পারবেন, আপনি ভালো ভালো, আপনি মনে করেন সরকার, আপনি ভালো ভালো সিদ্ধান্ত নিলেন, অনেক উন্নয়ন হলো, রাস্তাঘাট হলো, সেতু হলো, সব গ্রামে চিকিৎসা পৌঁছে গেল, তাই বলেই কি আমাদের মেধা ও মননের পরিবর্তন হয়ে যাবে? আপনি তো বড় লোক দেশ তো সৌদি আরব, আপনি কি একটা সৌদি আরব চাচ্ছেন? মানে বুঝতে হবে কিন্তু, হ্যাঁ আমি তো ট্রাম্পের আমেরিকা চাই না, বুঝতে হবে। হ্যাঁ আমি চাই যে সুইডেন নরওয়ের মতো একটি মানে জনবান্ধব একটি সমাজ। সেই ক্ষেত্রে কিন্তু একটি সরকার একা কিন্তু তার চালক নয়, চালক কিন্তু জনগণ। আমি সেটাই শুরু করেছিলাম কিন্তু সেটা বলে, আমরা কি চাই, আমরা কি পরিবর্তন চাচ্ছি কিনা, আমরা কি একটি সাম্প্রদায়িক সমাজ চাচ্ছি নাকি অসাম্প্রদায়িক সমাজ চাচ্ছি? কিন্তু আমরা যে চাইবো, আমার কি শিক্ষা বা সেই জ্ঞান আছে? আমাকে কি সেই শিক্ষাটা দেয়া হয়েছে? দেয়া হয়নি কিন্তু অনেকদিন। আমরাই এখন বাবা মা, আমরাই এখন শিক্ষক। আমি কিন্তু আমার শুরুর কথায় আবার ফেরত গেলাম। হ্যাঁ আমরাই কিন্তু এখন শিক্ষক, আমরাই এখন প্রশাসক, আমরাই এখন পুলিশের হর্তাকর্তা,
আমরা তো কিছু শিখিনি, এবং আমার ভিতরে তো সব সাম্প্রদায়িকতার বিষ রয়ে গেছে, আমাকে দিয়ে ভালো কিছু কি করে হবে? তাহলে কি আমরা আরেকটা জেনারেশন আসার অপেক্ষা করব না? আমি মনে করি, আমি একদম সত্যি মনে করি যে ওয়ান ম্যান ক্যান মেক আ ডিফারেন্স। আপনি চিন্তা করেন, আলোকিত মানুষ বাংলাদেশে কি 1 কোটিও নাই, 50 লাখও নাই। 50 লাখ মানুষ তার নিজ নিজ এলাকায়, নিজ নিজ পরিবেশে যদি একটু সক্রিয় হয়ে, প্রোঅ্যাক্টিভ হয়ে আদর্শের চর্চাটা ছড়িয়ে দিত, নিজে খালি করলে হবে না, আদর্শের চর্চাটা ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে কি আমরা আমাদের মানে তাহলে কি এই আমাদের এই 55,000 বর্গ কিলোমিটারের দেশটাকে কভার করা এত ডিফিকাল্ট হতো? কয়টা মানুষ লাগে একটা গ্রাম, একটা কনস্টিটিউয়েন্সিকে চেঞ্জ করে দেওয়ার জন্য? কয়জন মানুষ লাগে? বঙ্গবন্ধু একা যদি সেই পূর্ববঙ্গের 7 কোটি মানুষকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারেন, তাহলে আমরা বঙ্গবন্ধুকে না পাই, আমরা যার যার গ্রাম বলুন, শহর বলুন, যে যেই পরিবেশে আছি, আমরা কি আমাদেরটুকু তো করতে পারি? সবারটা করে যদি আমরা ব্যর্থ হতাম তাহলে আপনি বলতে পারতেন, কিন্তু আমরা তো চেষ্টাই করিনি। জি, আসলে এই চেষ্টা করার যে অভাবটা আসলে খুবই অবাক লাগে। যে আমরা জানি যে আমরা টিএসসি তে যদি আমরা যাই, কথার কথা একটা উদাহরণ হিসেবে নিচ্ছি, তাহলে আমরা 100টা সংগঠন পাবো যারা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে। যারা 100টা সংগঠন কেন আপনাকে করতে হবে? আপনি তো বলতে পারতেন যে আচ্ছা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলবো গ্রামে গ্রামে গিয়ে, কিন্তু আপনার ব্যানার ধরে আপনাকে দাঁড়াতে হয় শাহবাগের মোড়ে এসে যে দেখুন আমরা 100টা সংগঠন অংশ নিয়েছি। এই জায়গাগুলো হয়তো শুনতে খুব খারাপ লাগে বা মনে হতে পারে যে এটি একটি সমালোচনা, কিন্তু এটি আসলে সমালোচনার চেয়েও আমার কাছে মনে হয় যে এটি আত্মসমালোচনা। যে আমার মনে হয় না যে শাহবাগে আপনি 100টা সংগঠন সবাই করি, আমরা সবাই করি। সেই জায়গাটি যে আসলে আমাদের রাজনীতি এখন কিন্তু টকশো আর হচ্ছে গিয়ে প্রদর্শনবাদিতা, ব্যানার সর্বস্ব হয়ে গেছে। তো এই প্রদর্শনবাদিতার বাইরে গিয়ে যে কাজগুলো করা দরকার ছিল, যেই প্রশ্নটি আপনি তুলেছেন খুবই গুরুত্বপূর্ণ ভাবে, আমাদের সেই জায়গাগুলো নিয়ে আসলে কথা বলা উচিত। সত্যি আমরা সেলিব্রেট করব, আমাদের সেলিব্রেট করতে কোনো সমস্যা নেই, কিন্তু আসলে ওই যে বলছিলেন যে তৃণমূলের, এবং আপনার কথা থেকে আমি বারবার অনুপ্রাণিত হই যে আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে দাঁড়িয়েও যখন বলেন যে আসলে তৃণমূলে আপনাদের কাছ থেকে সাধারণ মানুষ কি প্রত্যাশা করে, এবং সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়ে আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথাটি বলবেন, এবং সেটি আমরা জানি যে এমনটি নয় যে ধরে নেওয়ার কোনোই কারণ নাই যে আওয়ামী লীগের নেতাকর্মী স্থানীয় পর্যায়ে মানেই তিনি একদম মুক্তিযুদ্ধের পক্ষের সব সময় কথা বলছেন এবং কাজটি করছেন। সেটাই তো আমি বলছি যে অনেক আপোষ তো হয়, এবং তার ফলশ্রুতিতে আহত হয় কি, আহত হয় আমাদের সেই আদর্শ, আহত হয় সেই আদর্শের জন্য রক্ত দেওয়া মানুষ। আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলে বা চেতনার কথা বলে কেউ যদি মানবিকতার পরিপন্থী কিছু করেন, তিনি অবশ্যই মুক্তিযুদ্ধের আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ করছেন না। মুক্তিযুদ্ধটা তো ছিলই মানুষের অধিকার অর্জনের জন্য, মানবিক একটি দেশ তৈরি করবার জন্য। অমানবিক কোনো কিছু তো সেই চেতনার সাথে যায় না। সুতরাং এটা তো স্পষ্ট, আসলে ব্যক্তির দোষ অথবা কোনো গোষ্ঠীর দোষ কিন্তু আপনি আদর্শের উপর দেয়া উচিত না। তাহলে কি হবে জানেন, আপনি আদর্শটার যে মরাল একটা স্ট্যান্ড, সেটাকে আপনি ক্ষুণ্ণ করছেন, করে আদর্শ বিরোধী যে চক্রান্তকারীরা আছে তাদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন, সেটাও কিন্তু ঠিক হবে না। ধন্যবাদ আপা। আমরা বিশ্বাস করতে চাই যে মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা মতাদর্শের যে জায়গাটি আপনি বলছিলেন, মুক্তিযুদ্ধের আদর্শের জায়গাটি বলছিলেন, সেটি ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবন থেকে আসলে প্রত্যেকটি আন্দোলন শুরু হওয়া উচিত। এবং আমরা বিশ্বাস করি যে 14ই ডিসেম্বরের এই দিনে আসলে আমাদের তরুণরা খুঁজে বের করবে যে তার সবচেয়ে নিকটস্থ জায়গায়, তার জেলায়, তার শহরে, তার বিভাগে আসলে সে 14ই ডিসেম্বরকে কিভাবে জনমানুষের একটি অনুষ্ঠানে পরিণত করবে, শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে আমি 14ই ডিসেম্বর উদযাপন করছি, সেই জায়গাটুকুতে যেন বন্দী না থাকে, সেটি আমরা প্রত্যাশা করব। আলোচনার একদম শেষ প্রান্তে শেষ প্রশ্নটি করতেছি। আমরা জানি এবারের 14ই ডিসেম্বর, এবারের বিজয় দিবস, এবারের বিজয়ের মাস, আমরা একটি খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেটি বিশ্বব্যাপী যে প্যান্ডেমিক করোনা ভাইরাস। আপনি একজন চিকিৎসক হিসেবে আপনার বিভিন্ন লেখালেখিতে আমরা পড়েছি যে কাশি দেয়ার এটিকেট, থুথু ফেলার এটিকেট, হাঁচি দেয়ার এটিকেট, এই জায়গা নিয়ে যদি বলেন এবং মানুষকে সচেতন থাকার জন্য যদি খুব সংক্ষেপে আমাদের বলেন। আমি
ডাক্তার হিসাবে একটা হাসপাতালে, যেহেতু আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ করি, আপনি যদি সেখানে আউটডোরে যান, এত নো মাস্ক নো সার্ভিস বাধ্যতামূলক, এখন তো জরিমানারও ব্যবস্থা করা হচ্ছে, তারপরেও মাস্ক পরবে না। মাস্ক পরলে থুতনিতে দিয়ে রাখবে, কথা বলার সময় মাস্ক নামিয়ে রাখবে। এই প্যান্ডেমিক পরিস্থিতিতেও রাস্তায় থুতু ফেলছে এমন ছেলের সাথে, ছেলেকে আমি বকা দিয়েছি, এবং আমাদের সাথে তেড়ে ঝগড়া করতে আসতে চায়। এই যে যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, কাশি দেবার, হাঁচি দেবার একটা শিষ্টাচার আছে। মানুষ যে পশুর থেকে ঊর্ধ্বে, সেই যে সামাজিক আচরণগুলো, এগুলো কিন্তু চর্চা আমাদের মধ্যে নাই। এবং এগুলো বলতে গেলে তখন আবার হ্যাঁ আমি গ্রাম থেকে এসেছি, আমি এরকমই করে একেবারে তেড়ে আসে না, এখানে কিন্তু কোনো গর্বের বিষয় নেই। নিজেকে আমি পরিশীলিত করে তুলবো, আমি শিখবো, আমি আরো ভালো হব, সেটাই তো হওয়ার কথা। এই প্যান্ডেমিকে আর কিছু না হোক, মানুষ যদি অন্তত কাশি, হাঁচি, এগুলো শিষ্টাচার শেখে, এই যেখানে সেখানে কফ থুতু না ফেলতে শেখে, এবং একটা পরিচ্ছন্নতা, এবং সেটা হচ্ছে নিজের পরিচ্ছন্নতা, পরিবেশের পরিচ্ছন্নতা, পরিবেশের যে মর্যাদা, সেটা যদি বোঝে, তাহলে আমাদের এই প্যান্ডেমিক থেকে কিছু অন্তত শিক্ষা নিয়ে বের হয়ে আসা যাবে। কিন্তু আমি তো রোগীদেরকে দেখছি, এখন তো আবার আমাদের হাসপাতালে স্বাভাবিক আউটডোর, স্বাভাবিক সবকিছু হয়ে গেছে, কোনো পরিবর্তন দেখছি না। বাধ্য হয়ে কোনো মতে মাস্ক পরছে, মেকআপ একটা পড়েছে, তার ভিতরে মাস্ক নাই, বললে আবার মাইন্ড করে, রাগ করে। যে ছেলেটাকে থুতু ফেলতে দেখলাম, সে তো শার্ট প্যান্ট পরা, নিজেকে খুশিত মনে করছে, হ্যাঁ আমি ওখানের ছাত্র বলে তেড়ে আসছে, শিখছে না। এই যে আমাদের একটা শিখবো না, উন্নত হব না, জানবো না, একটা 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 মানে অবস্টিনেট একটা নেচার, এটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আমি একটা কথা বলি, ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন আসবে, আমি আশা করি সবাই আমরা একসময় ভ্যাকসিন পাবো। তার মানে এই নয় যে করোনা ভাইরাস চলে যাচ্ছে, কিন্তু ডেঙ্গু যেমন আমাদের মধ্যে চলে এসছে, থাকছে, করোনা ভাইরাস ইজ হিয়ার টু স্টে ফর লং পিরিয়ড অফ টাইম। আমাদের এটা নিয়ে বসবাসের জন্য আমি আশা করি যে স্বাস্থ্যবিধিগুলোকে আমরা আচরণের অংশ করে ফেলবো, শুধু করোনা ভাইরাসের জন্য না। করোনা ভাইরাস ছাড়া কি আর কোনো সংক্রামক ব্যাধি নাই? আমরা ডাক্তাররা যে বলি গায়ের উপর কাশি না দিতে, কফথুতু না দিতে, এই যে এভাবে করে কাশার যে একটা এটিকেট, এগুলো যেন আমরা শিখি। অযথা চোখে হাত দিচ্ছে, নাকে হাত দিচ্ছে, মুখে হাত দিচ্ছে, ওয়াই? আচরণ একটু পরিশীলিত করতে হবে। করোনা ভাইরাস সহ আরো অনেক জীবাণু আছে, নিজেকেও বাঁচিয়ে রাখুন, শিশুকে শেখান, এবং এই আচরণ বিধিগুলো, এই স্বাস্থ্যবিধিগুলো আপনার আচরণের অংশ হয়ে আপনার আচরণটা আরো পরিশীলিত হোক, জাতি হিসেবে আমরা আরো পরিচ্ছন্ন হই, এটা আমি কামনা করি। ধন্যবাদ আপা, আপনাকে দীর্ঘ আলোচনা হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ জানাই জনাব রফিকুল ইসলাম সুজন, এবং যে আলোচনাটি আমরা করেছি মানুষের মধ্যে এই গণজাগরণ তৈরি করা, শুধুমাত্র করোনা ভাইরাস নিয়ে নয়, বরং আমরা যে বিজয়ের কথা বলি, আমরা যে মুক্তিযুদ্ধের কথা বলি, বিশ্বাস করি যে জনলোকের মতো এই সকল সামাজিক, রাজনৈতিক অথবা যে কোনো সংগঠন অথবা ব্যক্তি উদ্যোগে অথবা পরিবার থেকে আমরা সকলেই আসলে মানুষকে যুক্ত করে মুক্তিযুদ্ধের সপক্ষের যে মূল জায়গাগুলো, সেগুলো নিয়ে আরো কাজ করব, এবং মানুষকে সচেতন করে তোলা, মুক্ত বুদ্ধি সম্পন্ন করে তোলা, এবং মানুষকে সবার উপরে রাখা, যে সবার উপরে মানুষ সত্য, সেই জায়গাটিতে যদি আমরা আসলে স্থির থাকি এবং এগিয়ে যাই, তাহলে মনে হয় যে আমরা যে কোনো সংকট কাটিয়ে সামনে একটি সুন্দর দিন পাবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।